এর আগের ক্লাসটিতে মূলত ১ থেকে ৩৩ পর্যন্ত সম্পূর্ণরূপে আলোচনা করেছি। আজকের আলোচনা থাকছে ৩৩ থেকে বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। তো ৩৪ নাম্বার যে প্রশ্নটা এখানে মূলত রয়েছে, দেখো এখানে বলা রয়েছে ব্যারেন দ্বীপটি এক ধরনের। প্রথম অপশানে বলা রয়েছে আগ্নেয় দ্বীপ, তারপর রয়েছে উপসাগরীয় দ্বীপ, এরপরে সিতে রয়েছে প্রবাল দ্বীপ, আর ডিতে রয়েছে মহাদেশীয় দ্বীপ। তো বিভিন্ন প্রকারের যে দ্বীপগুলো রয়েছে তার মধ্যে এখানে আমাদের বলতে হবে ব্যারেন দ্বীপটি সাধারণত কি ধরনের দ্বীপ। তো এই প্রশ্নের যেটা সঠিক অ্যান্সার হবে সেটি হচ্ছে আগ্নেয় দ্বীপ। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট ৩৫-এর দাগে যে প্রশ্নটা রয়েছে, গারো পাহাড়ের সর্বোচ্চ অংশের নাম কি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রথম অপশানে রয়েছে দাফাবুম, পরেরটা রয়েছে নকরেক, তারপরে রয়েছে আনাইমুদি, এরপর অপশান ডিতে রয়েছে কোহিমা। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার সেটা হচ্ছে নকরেক। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, অপশান বি ৩৫-এর। পরবর্তী ৩৬-এর দাগে যে প্রশ্নটাকে রেখেছি, ভারতের যে উপকূলটি বেশি ভগ্ন সেটি হলো, প্রথম যে অপশানটা রয়েছে এখানে বলা রয়েছে করমণ্ডল উপকূল, বিতে রয়েছে মালাবার উপকূল, সিতে রয়েছে উড়িষ্যা উপকূল, আর ডিতে রয়েছে কোঙ্কন উপকূল। তাহলে ভারতের যে উপকূলটি বেশি ভগ্ন সেই উপকূলটির নাম আমাদের বলতে হবে। সেই উপকূলটি হচ্ছে কোঙ্কন উপকূল। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার, অপশান ডি। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। কাডামাম পর্বতের কাছে রয়েছে, অপশান এতে বলা রয়েছে পালাঘাট, বিতে রয়েছে ভোরঘাট গ্যাপ, সিতে রয়েছে থলঘাট, আর ডিতে রয়েছে সিকোটো গ্যাপ। তো এই চারটি অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে, কাডামাম পর্বতের কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে ভোরঘাট। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, হচ্ছে এখানে যেটা বলা রয়েছে এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, এটি হবে। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। পীর পাঞ্জাল ও ধলওয়ারের মধ্যে রয়েছে, প্রথম অপশান যেটা রয়েছে সেখানে বলা রয়েছে কুলু ভ্যালি, এরপর রয়েছে স্পিতি ভ্যালি, তারপর রয়েছে কাংড়া ভ্যালি, তারপর রয়েছে দেরাদুন। এই চারটি অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার পীর পাঞ্জাল এবং ধওলাধরের মধ্যে রয়েছে যেটা, সেটা হচ্ছে কুলু ভ্যালি, মানে কুলু উপত্যকা। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট যে প্রশ্নটা রয়েছে এরপরে ৩৯-এর দাগে যে কোশ্চেনটা রয়েছে দেখে নাও এক নজর। ছোটনাগপুর যে মালভূমি, এই ছোটনাগপুর মালভূমির একটি জলপ্রপাত হলো। তো প্রথম অপশানটা এখানে বলা রয়েছে সেভেন সিস্টার্স, তারপরে রয়েছে যোগ জলপ্রপাত, তারপর রয়েছে ধোঁয়াধার, তারপর রয়েছে রাজরাপ্পা জলপ্রপাত। তো ছোটনাগপুর মালভূমির একটি বিখ্যাত জলপ্রপাত যেটা, সেটা হচ্ছে রাজরাপ্পা জলপ্রপাত। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। ৩৯-এর দাগের যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে রাজরাপ্পা। পরবর্তী ৪০-এর দাগে যে প্রশ্নটা রয়েছে, ভারতের একটি প্রবাল দ্বীপের উদাহরণ। তাহলে ভারতবর্ষের একটা প্রবাল দ্বীপের নাম বলতে হবে। অপশন প্রথমটা যেটা রয়েছে নাম্বার ব্যারেন, বিতে রয়েছে দমন, সিতে রয়েছে দিউ, আর এরপরে যেটা ডি রয়েছে লাক্ষা। তো এই যে চারটি অপশান এর মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে সেটি হচ্ছে লাক্ষা। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এরপর ৪১-এর দাগে যে প্রশ্নটা রয়েছে, ভারতের যে মরুস্থলী, এই মরুস্থলীর একমাত্র নদীর নাম কি? অপশানগুলোর মধ্যে বলতে হবে সঠিক কোনটা। প্রথম অপশানটা বলা রয়েছে সাবরমতী, তারপর রয়েছে রোহি, তারপর রয়েছে লুনি, এরপর রয়েছে শতরঞ্জ। তো ভারতের যে মরুস্থলী, এই মরুস্থলীর একমাত্র যে নদী, এই নদীটির নাম হচ্ছে এখানে মনে রাখতে হবে লুনি। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। এরপর ৪২-এর দাগে যে প্রশ্নটা রয়েছে, পশ্চিম ঘাটের থলঘাট গিরিপথটি অবস্থিত। প্রথম অপশান রয়েছে নাসিকের কাছে, বিতে রয়েছে পালনির কাছে, সিতে রয়েছে পুনের কাছে, আর ডিতে রয়েছে মুম্বাইয়ের কাছে। এই চারটি অপশান রয়েছে এখানে। তো পশ্চিম ঘাটের যে থলঘাট গিরিপথ, এই গিরিপথটি মূলত অবস্থিত রয়েছে নাসিকের কাছে। তাই অপশান এ হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার, এটিই হবে সঠিক। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে দেখো ৪৩-এর দাগে, কুমায়ুন হিমালয় থেকে উৎপন্ন হয়েছে এমন একটি নদী কোনটি? প্রথম অপশানটা রয়েছে গঙ্গা, এরপর রয়েছে ব্রহ্মপুত্র, সিতে রয়েছে কৃষ্ণা, এরপর রয়েছে সিন্ধু। তো কুমায়ুন হিমালয় থেকে উৎপন্ন হয়েছে এমন একটি নদী, সেটি হচ্ছে গঙ্গা। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, প্রথম অপশানটাই হবে রাইট। এরপরে ৪৪-এর দাগে যে প্রশ্নটা রয়েছে, গিরনার পাহাড়ের সর্বোচ্চ অংশ কোনটা? প্রথম অপশানটা রয়েছে গোরখনাথ, এরপর রয়েছে স্যাডল পিক, সিতে রয়েছে থুলিয়ার, আর ডিতে রয়েছে মাউন্ট হ্যারিয়েট।
তো গিরনার পাহাড়ের সর্বোচ্চ যে অংশ, এই সর্বোচ্চ অংশটির নাম হচ্ছে গোরখনাথ। অর্থাৎ অপশান এ হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট যেটা রয়েছে 45-এর দাগে, ভারতের দক্ষিণতম পর্বত হলো, প্রথম অপশানটা রয়েছে নীলগিরি, এরপর রয়েছে আনাইমালাই, সিতে রয়েছে পালনি, আর ডিতে রয়েছে কাডামাম। তো ভারতের যে দক্ষিণের পর্বত, এই দক্ষিণের পর্বতটির যেটি নাম সেটি হচ্ছে কাডামাম। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এরপরে যেটা রয়েছে 46-এর দাগে দেখো, যারা আগের 1 থেকে 33 দেখোনি তারা দেখে নিতে পারো, তাহলে আরো সুবিধা হবে, অনেক অজানা প্রশ্নগুলো জানা হবে আর যেগুলো আসন্ন পরীক্ষার জন্য উপযোগী। এরপরে যেটা রয়েছে, পাঞ্জাব সমভূমির নদী মধ্যবর্তী পলিগঠিত উচ্চভূমিকে বলা হয়। তাহলে এই যে পাঞ্জাব সমভূমি, এই পাঞ্জাব সমভূমির নদী মধ্যবর্তী যে পলিগঠিত উচ্চভূমি, এই উচ্চভূমিটাকে কি বলা হয়? অপশান এতে বলা রয়েছে খোস, এরপর রয়েছে দোয়াব, তারপর রয়েছে তরাই, তারপর রয়েছে ধারা। তো এই 4টি অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার সেটি হচ্ছে, আমাদের মনে রাখতে হবে, সেটি হবে দোয়াব। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। 47-এর দাগে যে প্রশ্নটা রয়েছে, কচ্ছের রান অঞ্চলের একটি দ্বীপের নাম হলো। তাহলে এই যে কচ্ছের রান অঞ্চলের একটি দ্বীপের নাম যেটা রয়েছে এখানে অপশানগুলো, প্রথমটা বলা হয়েছে পাচ্চাম, তারপর রয়েছে পাট, তারপর মেসা, তারপর বিউট। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার সেটা হচ্ছে পাচ্চাম, মানে হচ্ছে প্রথম যে অপশান এ, এটি হচ্ছে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। পরবর্তী 48-এর দাগে যে প্রশ্নটা রয়েছে এক নজর দেখে নাও। মালনাথ কথার অর্থ কি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যারা পড়ছো তারা খুব ভালোভাবেই জানো মালনাথ কথার অর্থটা কি। তো প্রথম যে অপশানটা রয়েছে মৃতের দেশ, এরপর রয়েছে মরুভূমির দেশ, তারপর রয়েছে ধুলোর দেশ, তারপর রয়েছে পাহাড়ি দেশ। তো মালনাথ কথার অর্থ হচ্ছে, আমাদের মনে রাখতে হবে, পাহাড়ি দেশ। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এরপরে 49-এর দাগে যে প্রশ্নটা রয়েছে দেখো, 49-এর দাগে প্রশ্নটা এখানে আমি তুলে ধরছি তোমাদের সামনে। শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলা হয়। তাহলে মূলত শিবালিক যে হিমালয় রয়েছে, এই শিবালিক হিমালয়ের যে পাদদেশীয় অঞ্চল, এই পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে কি বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমটা বলা রয়েছে ভাবর, এরপর রয়েছে খাদার, তারপর রয়েছে বেট, তারপর রয়েছে ভাঙর। তো শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলা হয় ভাবর। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। অর্থাৎ অপশান এ হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 50-এর দাগে যে প্রশ্নটা রয়েছে, লুনি নদীর উত্তরাংশ অবস্থিত উপত্যকাকে বলে। তাহলে এই যে লুনি নদী, এই লুনি নদীর উত্তরাংশে অবস্থিত যে উপত্যকা, এই উপত্যকাটাকে কি বলা হয়? প্রথম অপশান এতে বলা রয়েছে রোহি, তারপর রয়েছে বিতে বালুকাময় সমভূমি, সিতে রয়েছে বাগার, আর ডিতে রয়েছে থালি। তো লুনি নদীর উত্তরাংশে অবস্থিত উপত্যকাকে বলা হয় থালি। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। 51-র দাগে যেটা রয়েছে, মেঘালয় মালভূমি একটি, মানে মেঘালয় যে মালভূমিটা, এটা মূলত কি ধরনের মালভূমি? মালভূমির বিভিন্ন রকমের ভাগ রয়েছে, যেমন পর্বত বেষ্টিত মালভূমি, তারপরে ব্যবিচ্ছিন্ন মালভূমি, লাভা মালভূমি, মহাদেশীয় মালভূমি। তো মালভূমি মধ্যে কোন ভাগে রয়েছে মেঘালয় মালভূমিটা? তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে সেটি হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি। এটি কিন্তু এই প্রশ্নের সঠিক অ্যান্সার, অপশান ডি। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। কাশ্মীর উপত্যকায় অবস্থিত দুটি বিখ্যাত হ্রদ হলো। প্রথম অপশানে দেখো বলা রয়েছে মিরিক চাঙ্গু, নৈনিতাল সাততাল, এরপরে সিতে রয়েছে ডাল উলার, আর ডিতে রয়েছে সম্বর আর রান। তো গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটা যেটা সঠিক হবে তোমরা আগে আন্দাজ করো যে কাশ্মীর উপত্যকায় অবস্থিত দুটি বিখ্যাত হ্রদের নাম কি। তো কাশ্মীর উপত্যকায় অবস্থিত বিখ্যাত দুটি হ্রদ হচ্ছে ডাল আর উলার। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। আর এগুলো মূলত ইম্পর্টেন্ট হিস্ট্রি, মানে জিওগ্রাফি থেকে নেওয়া গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন, যেগুলো আসন্ন পরীক্ষার জন্য একবার করে হলেও কিন্তু জানতে হবে, কেন প্রশ্নগুলো পরীক্ষার জন্য উপযোগী। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে 53-র দাগে, কয়াল বা লেগুন দেখা যায়। তাহলে এই যে কয়াল বা লেগুন, এটা মূলত কোথায় দেখা যায়?
প্রথম অপশানে বলা রয়েছে উত্তর সাগর উপকূল, এরপরে রয়েছে বিতে মালাবার উপকূল, সিতে রয়েছে করমণ্ডল উপকূল, আর ডিতে রয়েছে কঙ্কন উপকূল। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে, কয়াল বা লেগুন দেখা যায় মালাবার উপকূলে। অপশন বি কিন্তু এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। 54 দাগে যেটা রয়েছে, বাবা বুদান পাহাড়টি যে রাজ্যে অবস্থিত সেটি হলো। প্রথম অপশানে বলা রয়েছে অন্ধ্রপ্রদেশ, এরপর রয়েছে কর্ণাটক, সিতে রয়েছে কেরল, আর ডিতে রয়েছে তেলেঙ্গানা। তো বাবা বুদান পাহাড়টি যে রাজ্যে অবস্থিত সেটি আমাদের মনে রাখতে হবে, সেটি কর্ণাটকে রয়েছে। অপশান বি কিন্তু এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এরপরে যেটা রয়েছে 54 হয়ে গেল আমাদের, 54টা প্রশ্ন আলোচনা করা। এর আগেও কিন্তু কিছু প্রশ্ন আলোচনা করে দিয়েছি 1 থেকে 30 পর্যন্ত একটা আলাদা অংশে। এবার দেখো 55 দাগে যেটা রয়েছে, পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো পূর্বঘাট যে পর্বত রয়েছে, এই পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নামটা কিন্তু আমাদের এখানে বলতে হবে। তো প্রথম অপশানে বলা রয়েছে মহাবালেশ্বর, এটা হচ্ছে প্রথম অপশান। অপশান এতে রয়েছে, বিতে রয়েছে মহেন্দ্রগিরি, সিতে রয়েছে অমরকণ্টক, আর ডিতে রয়েছে দোদাবেতা। তো এই 4টি অপশানের মধ্যে রাইট যেটা অ্যান্সার, পূর্বঘাট পর্বতের যে সর্বোচ্চ শৃঙ্গ, এই সর্বোচ্চ শৃঙ্গটির নাম আমাদের মনে রাখতে হবে মহেন্দ্রগিরি। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। ভারতের মরুস্থলীর একমাত্র নদী কোনটি? প্রথম অপশানে বলা রয়েছে রোহি, এরপর রয়েছে লুনি, সতরঞ্জ, সাবরমতী। তো সঠিক অ্যান্সার যেটা সেটা হচ্ছে লুনি। নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। 57 দাগে যেটা রয়েছে, ইম্ফল উপত্যকা অবস্থিত। একটা বেসিক কোশ্চেন, কম বেশি সকলেরই জানা। তো ইম্ফল উপত্যকা যেখানে অবস্থিত সেটা হচ্ছে মণিপুরে রয়েছে। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, মণিপুর। এরপরে 58 দাগে যে প্রশ্নটা রয়েছে, আরাবল্লী পর্বতের পশ্চিমে নদী বিধৌত যে উর্বর প্লাবন ভূমি, এই উর্বর প্লাবন ভূমিটাকে কি বলা হয়? আরাবল্লী পর্বতের পশ্চিম দিকে যেটা রয়েছে, তাহলে দেখো আরাবল্লী পর্বতের পশ্চিমে নদী বিধৌত উর্বর প্লাবন ভূমিকে কি বলা হয়? তো অপশানগুলো বলা রয়েছে বাজাদা, হামাদা, মরুস্থলী, রোহি। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে সেটি হচ্ছে রোহি। এটি কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার। তো এই ছিল টোটাল 58টা কোশ্চেন, যেগুলো জিওগ্রাফি থেকে টোটাল আলোচনা করলাম। যারা এর আগেরটা দেখোনি তোমরা আগেরটাও দেখে নিতে পারো। আজকে মূলত 33 থেকে আলোচনা করা হয়েছে, বাকি 58টা, আর এর আগে একটাই 1 থেকে 33 পর্যন্ত আলোচনা করে দিয়েছি। আর প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আসন্ন পরীক্ষার জন্য একবার করে হলেও জানতে হবে, কেন এগুলো তোমাদের অবশ্যই হেল্প করবে। গুড বাই।